যে চতুর্থ অধ্যায় শেষে আমরা কতদূর পৌঁছালাম এই এসএসসি কেমিস্ট্রি এক্সপ্রেসে। দেখো আমরা এই রাস্তার প্রায় অনেকটা অংশ পৌঁছে গেছি। হচ্ছে এক অধ্যায়, দুই অধ্যায়, তিন অধ্যায়, চার অধ্যায় শেষ করে ফেললাম। মানে আমাদের গাড়িটা এক্সপ্রেসটা এ পর্যন্ত কিন্তু চলে আসছে। প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, এসএসসি কেমিস্ট্রি এক্সপ্রেস কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব রসায়নের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী এবং এর পার্ট 2। আমরা গত ক্লাসে দেখছিলাম যে পার্ট 1, সেখানে আমরা বেসিক যে ধারণাগুলো ছিল ওগুলো নিয়ে আলোচনা করছি, যে প্রতিটা টপিক নিয়ে আলোচনা করছি। তোমরা যদি ওই লেকচারটা দেখো না তাহলে তোমরা ওই লেকচারটা দেখে আসো। আজকে আমরা পার্ট 2 এর যে প্রায়োগিক দিকগুলো রয়েছে, যে টাইপ ভিত্তিক প্রবলেমগুলোর সমাধান, ওগুলো করব। আজকে আমরা কি করব? টাইপ 1 এ দেখব মোল শনাক্তকরণ এবং অবস্থান নির্ণয়, এবং টাইপ 2 তে দেখব ইলেকট্রন বিন্যাস থেকে মোল শনাক্তকরণ এবং অবস্থান নির্ণয় করা। টাইপ 3 তে দেখব আয়ন থেকে মোল শনাক্তকরণ এবং আকার ক্রম। টাইপ 4 এ দেখব আয়নীকরণ শক্তির ব্যতিক্রম কিছু ক্রম, এবং টাইপ 5 এ দেখব সক্রিয়তার ক্রম, এবং টাইপ 6 এ দেখব মোল শনাক্ত, অবস্থান, আকার এবং পর্যায় ধর্ম। টাইপ 6টা হবে একটা মেগা টাইপ। এবং সবার শেষে দেখব আমরা বোর্ড প্রশ্নগুলো, কোন বোর্ডে কি ধরনের প্রশ্ন আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা চলে আসি টাইপ 1 এ। টাইপ 1 এ রয়েছে শনাক্তকরণ, মোল শনাক্তকরণ এবং অবস্থান নির্ণয়। এক্ষেত্রে দেখো এখানে এ বি সি তিনটা মৌল দেওয়া আছে। এগুলো কিন্তু আসলে প্রতীক নয়, প্রচলিত অর্থে কোনো প্রতীক নয়। এখানে দেখো আমাদের পারমাণবিক সংখ্যাটা দেওয়া আছে 12, বির পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 13 এবং সির পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 17। এ থেকে কিন্তু আমরা সহজেই শনাক্ত করতে পারি পারমাণবিক সংখ্যা থেকে 12 ছিল কোনটা? ম্যাগনেসিয়াম ছিল, তাই না? এবং 13তে ছিল আমাদের অ্যালুমিনিয়ামটা, এবং 17তে ছিল আমাদের হচ্ছে ক্লোরিনটা। তাহলে আমরা পারমাণবিক সংখ্যা থেকে কিন্তু মোলটা শনাক্ত করতে পারছি। কিন্তু এর অবস্থান কিভাবে নির্ণয় করব? যেটা পর্যায় সারণীর কোথায় অবস্থিত আছে, মানে কোন জায়গাটায় এরা রয়েছে পর্যায় সারণী। এক্ষেত্রে আমাদের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে হবে এবং তার থেকে এই অবস্থান নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমরা তিনটা নিয়ম শিখছিলাম, যে এস এর যে ইলেকট্রন কয়টা থাকে ওইটার উপরে যদি এস পি তে থাকে তখন এস প্লাস পি এর যোগফলের সাথে 10 যোগ করে দিতে হবে, এবং যদি আমাদের ডি এবং এস থাকে তাহলে এটা যোগফল যত আসে। আচ্ছা, আমরা প্রথম এই মূলটা যেটা রয়েছে, যেটা পারমাণবিক সংখ্যা 12 এখানে দেওয়া আছে, এটার ইলেকট্রন বিন্যাস করে দেখি। তার মানে হচ্ছে এটা ম্যাগনেসিয়াম আর কি। আচ্ছা দেখো, এই ম্যাগনেসিয়াম যেটা ছিল Mg, ওকে, 1s2 2s2 2p6 3s2 হয়ে গেছে। আচ্ছা দেখো, এখন এর অবস্থান কোথায় হবে? ম্যাগনেসিয়ামের অবস্থানটা কোথায় হবে? এখন দেখো এখানে 1s2 2s2 2p6 এবং 3s। সর্বশেষ শক্তি স্তর কোনটা? এখানে সর্বোচ্চ শক্তি স্তর হচ্ছে 3, মানে সবার বাইরের শক্তি স্তর যেটা 3, এবং এখানে অরবিটাল আছে কত? s। এখন দেখো 3 মানে, তার মানে আমরা বুঝতে পারছি এটা পর্যায় সারণীর পর্যায় 3 অবস্থিত, তাই না? 3 নম্বর পর্যায়ে এরা অবস্থিত, 1 2 3, মানে 3 নম্বর পর্যায়ে এরা অবস্থিত। এখন পর্যায় পাইছি, গ্রুপ কত নম্বর সেটা আমরা নির্ণয় করব। দেখো এখানে এস এর মাথায় কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। এটা আমাদের রোলস নাম্বার 1 এর ভিতর পড়ে যাবে। এস এর মাথায় মাত্র 2টা ইলেকট্রন রয়েছে, তার মানে এটা গ্রুপ হবে 2 নম্বরে। আমরা তাহলে ম্যাগনেসিয়ামটা কোথায় পাবো? 3 নম্বর পর্যায়ে 2 নম্বর গ্রুপে, ঠিক আছে, 2 নম্বর গ্রুপে। তাহলে এখানে ম্যাগনেসিয়ামটা পেয়ে যাব। এভাবে আমরা প্রথমটা বের করে ফেললাম। এবার ক্লোরিনটার ক্ষেত্রে আমরা একটু ইলেকট্রন বিন্যাস করে দেখতে পারি কততে আসে। ধরি Cl, আচ্ছা 1s2 2s2 2p6 3s2 3p6 কত হলো? 10। আমরা 18তে চলে গেছি, একটা কম রাখি 5। এখন দেখো সর্বশেষ শক্তি স্তর কোনটা? 3 হচ্ছে আমাদের সর্বশেষ শক্তি স্তর, এবং সর্বশেষ শক্তি স্তর অরবিটাল কি কি আছে? s এবং p। আমরা বলেছিলাম যদি সর্বশেষ শক্তি স্তর অরবিটাল যদি s এবং p থাকে, এদের মোট যে ইলেকট্রনগুলো থাকে তার যোগফল, তার সাথে আমাদের 10টা যোগ করে দিতে হবে, তাই না? আচ্ছা,
2 আর এখানে 5 কত হয় 7। ওকে, এর সাথে যোগ করব 10, টোটাল কত হলো 17। তার মানে ওর গ্রুপ নাম্বার হবে কত, ওর গ্রুপ নাম্বার হবে 17 এবং পর্যায় নাম্বার, গ্রুপ নাম্বার 17, পর্যায় নাম্বার 3। ওকে, একটু মজার জিনিস দেখো, এখানে যে ক্লোরিনটা ছিল ওর পারমাণবিক সংখ্যাও কিন্তু 17, ওর পারমাণবিক সংখ্যাও 17 এবং গ্রুপ নাম্বারও 17। আচ্ছা, এটা আমরা দেখলাম যে মৌলগুলো শনাক্তকরণ এবং এর অবস্থান কিভাবে নির্ণয় করতে হয়। টাইপ 2 তে রয়েছে ইলেকট্রন বিন্যাস থেকে মৌলের শনাক্ত এবং অবস্থান নির্ণয়। এখানে দেখো তোমাদের প্রশ্নে বা পরীক্ষায় এই ধরনের কিছু কোশ্চেন চলে আসে, যেমন তোমাদের কিছু ইলেকট্রন বিন্যাস দিয়ে দিবে, ইলেকট্রন বিন্যাস তাও কিন্তু পুরোপুরি দেয় না এবং শেষের দুইটা আর কি দিয়ে দেয়। যেমন এখানে দেওয়া আছে NH2 NP4। এখন n এর মান কত সেটা আমরা পরে বলে দিছি, n এর মান 2, আর n এর মানটাই আমরা জানি পর্যায়, সর্বশেষ শক্তি স্তর এটা। ওকে, এখন দেখো আমরা একটা একটা করে বের করব। এখানে দেখো n এর মান যদি 2 হয় বসালাম 2, আর এটাও কি হবে 2, তাহলে 2s 2p4। সর্বশেষ শক্তি স্তর কত হবে 2, সর্বশেষ শক্তি স্তর হবে 2, তার মানে হচ্ছে এর পর্যায় হচ্ছে 2। এখন এই 2 নম্বর পর্যায়ে কত নম্বর গ্রুপে আছে সেটা আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বের করব। এখন দেখো এখানে s এ আছে 2, p তে আছে 4। sp তে যেহেতু আছে যোগ অবশ্যই করতে হবে, 2 এর সাথে যদি 4 যোগ করি কত হবে 6, তার সাথে যোগ করতে হবে 10, তার মানে 16 নম্বর গ্রুপে অবস্থিত। 16 নম্বর গ্রুপটা সাধারণত এখানে থাকে, ধরে নিলাম এখানে আছে, তো এইটা হবে এই জায়গায়। এখন এই মোলটা আসলে কি সেটা আমাদের বের করা দরকার না, বের করা দরকার নাকি? এখন কিভাবে বের করবো, এই জায়গা তো আছে, মনে করো x নামে একটা মোল আছে, এখন পর্যন্ত কিন্তু আমরা এই মোলটা শনাক্ত করতে পারিনি, তো অবস্থান নির্ণয় করে ফেলছি। আমরা কিভাবে নির্ণয় করতে পারি, আমরা যদি এর পারমাণবিক সংখ্যাটা পেয়ে যাই তাহলে কিন্তু ইজিলি বের হয়ে যায়। এখন দেখো এই জায়গায় কিন্তু আমাদের একটা অসমাপ্ত ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, তো অসমাপ্ত ইলেকট্রন বিন্যাসটাকে যদি আমরা সমাপ্ত করি মানে সম্পূর্ণ করি তাহলে কিন্তু আমাদের বের হয়ে যায়, তাই না? চলো আমরা সমাপ্ত করি। আচ্ছা, মনে করো এখানে NH2 পর্যন্ত মানে সর্বোচ্চ 2 পর্যন্ত যাবে, আমরা 1 থেকে শুরু করি। এটার ক্ষেত্রে 1s2 2s2 2p কত আছে 4, এর বাইরে কি আর যাবে? কারণ সর্বশেষ কত ছিল, এ পর্যন্ত ছিল। হ্যাঁ, তাহলে ওর ইলেকট্রন বিন্যাস কত দেখো, এখানে 2 এখানে 4, তার মানে ও হচ্ছে অক্সিজেন। পেয়ে গেছি, তাহলে এটা হবে অক্সিজেন। আমাদের প্রথম মোলটা কিন্তু পেয়ে গেছি, এটা হচ্ছে অক্সিজেন। এখন দেখো পরের যে গ্রুপটা রয়েছে এটা এক্স এর মোল, হ্যাঁ এক্স এর মোল পেয়ে গেছি অক্সিজেন, এটা হবে অক্সিজেন, অক্সিজেনটা পেয়ে গেলাম। ওয়াই তে কি আছে, ওয়াই তে দেখো NH2 NP1, n এর মান কত 3, তাহলে আমরা n এর মান যদি 3 বসাই, এখানেও 3 বসাই, কত হলো 3p। এখন এটা সম্পূর্ণ করা দরকার না, সম্পূর্ণ করতে গেলে আমাদের কি কি দেওয়া লাগবে, 1s 2s এভাবে করে আসতে হবে, 1s2, আচ্ছা কালারটা মানে দেখা যাবে না, আচ্ছা 1s2 2s2 2p6, তারপর 3s2 এখানে হয়ে গেছে, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p1, তাহলে এই পর্যন্ত আমরা পেলাম 10, আর এখানে পেলাম 3s2 3p1, এখানে পেলাম 2 আর 1 কত হলো 2 আর 1 3, তাহলে ওখানে 10 এখানে 3, তার মানে আমরা পেয়ে গেছি এটা হচ্ছে 13 নম্বরে কোনটা থাকে, 13 নম্বর থাকে অ্যালুমিনিয়াম আমাদের। ওকে, আমরা কিন্তু মোল শনাক্ত করে ফেলছি, এখন আমাদের গ্রুপ নাম্বার এবং পর্যায় কোথায় আছে সেটা শনাক্ত করতে হবে। মনে করো অ্যালুমিনিয়াম 1s2 2s2 2p6 3s2 3p1। ওকে, এখন দেখো তাহলে ওর হচ্ছে কি গেল, সর্বশেষ 3, তৃতীয় পর্যায়ে রয়েছে, তৃতীয় পর্যায়ে রয়েছে এবং গ্রুপ নাম্বার কত 3, যোগ কত হবে 10 13, তাহলে আমরা পেয়ে গেছি এটা এরকম থাকবে।
এখানে মনে করো যে ওটা আছে এরকম, এখানে আরেকটা নেই, এটা তৃতীয় পর্যায়, আর থাকবে হয়তো 13 নম্বর পর্যায়ে কোনটা, এই জায়গায় ধরে নিই, মনে করি জায়গায় 13 নম্বর পর্যায়ে আছে। তাহলে এটা পেলাম, এটার গ্রুপ নাম্বার কত হবে, পর্যায় 3 এবং গ্রুপ হচ্ছে 13, এভাবে লিখে দিতে হবে। এরপর লাস্ট যেটা সেটা হচ্ছে আমাদের জেড। এখন জেড আমরা শনাক্ত করবো কিভাবে, যেটা দেখো এখানে আরেকটু আলট্রাভাবে দেওয়া আছে, একটু মুছে দিই, ক্লিন করে দিই। আচ্ছা দেখো জেডটার ভিতরে দেখো n-1 d5ns1, তার মানে n এর মান 4, ইলেকট্রন বিন্যাস সম্পূর্ণ করলে তো হয়ে যায়। তাহলে n-1 তার মানে এটার মান কত 4, n এর মান 4, তার থেকে 1 বিয়োগ করলে কত হবে 3, এটা পুরোটা মিলেছে 3, তাহলে 3d5ns1। তাহলে 3d5ns1 পর্যন্ত যদি ইলেকট্রন বিন্যাস সম্পূর্ণ করি তাহলে কি আসে এখানে একটু করে দেখি, 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1, কোয়াইট সিম্পল না? এখন দেখো আমাদের এটা কিন্তু খুবই ফেমাস একটা ইলেকট্রন বিন্যাস, তাই না? যে এখানে 4s2 ছিল, তার থেকে এক ও নিয়ে গেছে, খুবই ফেমাস একটা ইলেকট্রন বিন্যাস ছিল। তাহলে এটা কোন ইলেকট্রন বিন্যাসটা, ক্রোমিয়ামটা ছিল না? এটা তো আমাদের খুবই ফেমাস। তারপর আমরা গণি, এখানে দেখো 10 আর 18, 18 আর 6 কত 24, তাহলে আমরা বুঝতেই পারছি যেটা ক্রোমিয়াম, এটা ক্রোমিয়ামের কত হয় 24। এখন ক্রোমিয়াম কোথায় অবস্থিত সেটা আমরা বের করতে হবে না? দেখো এটা কোথায় গেছে, ডি তে চলে গেছে কিন্তু, তাই না? এটা চলে গেছে ডি তে। ডিটা যখন চলে যায় তখন কি করি, এই ডি প্লাস এস এই দুটাকে আমরা যোগ করে দিই, তাহলে ডি আছে 5 প্লাস এস আছে 1, দুটা যোগ করলে কত হয় 6, তার মানে ও হচ্ছে ষষ্ঠ নম্বর গ্রুপে আছে। ও গ্রুপ নাম্বার কত, এখানে আমরা এভাবে লিখে দিব যে পর্যায় হচ্ছে 4, যেহেতু 4 নম্বরে চলে গেছে, চতুর্থ পর্যায় 4 এবং গ্রুপ হচ্ছে 6। বাস এভাবে এটা আমাদের লিখে দিতে হবে। হ্যাঁ, আমাদের তিনটা বের হয়ে গেল। এই টাইপের অঙ্ক আসলে পারা যাবে ইনশাআল্লাহ, পারা যাবে। এরপর দেখি আমরা পরের টাইপের অঙ্ক, টাইপ 3, আয়ন থেকে মৌল শনাক্ত এবং আকারক্রম। এখানে দেখো এখানে কিছু তোমাদের আয়ন দেওয়া আছে, যেমন x+ আয়ন, y2+ আয়ন এবং z2+ আয়ন। এখানে দেখো এই আয়নগুলো থেকে তোমাদের মৌলগুলো শনাক্ত করতে হবে। একটা জিনিস খেয়াল করবা যে আয়ন যেটা রয়েছে প্লাস, তার মানে মনে রাখবা এই প্লাস মানে হচ্ছে ওর কম আছে, মাইনাস মানে হচ্ছে ওর বেশি আছে। কি বেশি আছে? ইলেকট্রন কম, ইলেকট্রন বেশি আছে। এখন এই ক্ষেত্রে কত বেশি কম আছে, দেখো এখানে একটা প্লাস, তার মানে ওর একটা ইলেকট্রন কম আছে। ঠিক আছে, একটা ইলেকট্রন কম আছে, সেই একটা ইলেকট্রন কম নিয়ে ও কিন্তু ইলেকট্রন বিন্যাস করে দিয়েছে। তার মানে দেখো 10টা এখানে আছে, 2 আর 6 10, তার মানে ওর একটা ইলেকট্রন কম ছিল, সে একটা ইলেকট্রন কম নিয়ে ও কিন্তু ইলেকট্রন বিন্যাস করে দিয়েছিল। তাহলে অরিজিনাল যে মোলটা ছিল, অরিজিনাল মোলটা কিন্তু এরকম ছিল যে 10 + 1, মানে এই কটা ছিল 11টা প্রোটন ছিল অরিজিনাল মোলটা। তার মানে প্রোটন সংখ্যা 11, এ থেকে আমরা বুঝতে পারবো এটা অবশ্যই সোডিয়াম ছিল, তাই না? এটা অবশ্যই সোডিয়াম প্লাস আয়নটা ছিল। তাহলে আমরা এটা থেকে আমরা বের করে ফেললাম যে এটা সোডিয়াম হবে। এরপরে দেখো যে y2-, এক্ষেত্রে দেখো যে 2- আছে, তার মানে ওর ইলেকট্রন দুইটা বেশি দেওয়া হয়েছে ওকে। হ্যাঁ, তার মানে যে দুইটা বেশি নিয়ে ও কিন্তু ইলেকট্রন বিন্যাস করতেছে। তাহলে এখানে আছে 3p6, তাহলে এর থেকে আমি আর দুইটা ইলেকট্রন মাইনাস করে দিব, তার মানে হচ্ছে 3p4 ধরবো এখানে। হ্যাঁ, 4 ধরবো। এবার আমরা একটু হিসাব করি যে অরিজিনাল মোলটা বের করার জন্য। এখন দেখো এখানে আছে 10, এখানে আছে 2 আর 1, 2 আর 4 16, তার মানে এটা ছিল আমাদের 16টা প্রোটন বিশিষ্ট সালফারের আয়নটা। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের সালফারের আয়নটা। এটা আমরা কিভাবে বুঝলাম? দেখো এখানে ইলেকট্রন সংখ্যা কয়টা দেওয়া আছে? মোট 18টা। এখন 18টা ইলেকট্রন, এই 18টা ইলেকট্রন থেকে যদি আমরা দুটো ইলেকট্রন বিয়োগ করে দিই, তার মানে হচ্ছে এখানে ইলেকট্রন আছে 16টা। আর 16টা ইলেকট্রন, তার মানে 16টা
প্রোটনও থাকবে। 16টা যদি ইলেকট্রন থাকে তার মানে 16টা প্রোটনও থাকবে। আর 16টা প্রোটন বিশিষ্ট যে মোলটা রয়েছে সেই মোলটা হচ্ছে আমাদের সালফার। এখন এই সালফার থেকে সালফারকে যখন দুইটা ইলেকট্রন দেওয়া হবে তখন সালফার 2+ হবে, তার মানে ইলেকট্রন দুইটা বেশি নিয়েও কিন্তু বিক্রিয়াটা মানে ইলেকট্রন বিন্যাসটা দেখানো হয়েছে। আবার দেখো এখানে আছে Z2+, তার মানে হচ্ছে ওর দুইটা ইলেকট্রন কম আছে। এখানে দেখো ওর কত দেওয়া আছে 1s2 2s2 2p6 3s2 3p, এখানে 6 হবে। হ্যাঁ একটু ভুল হয়েছে, 3p6। তাহলে দেখো এখানে কয়টা হলো, এ পর্যন্ত হচ্ছে 10 আর এ পর্যন্ত হচ্ছে 2 আর 6 18, তার মানে ওর 18টা, ওর আরো দুইটা ইলেকট্রন দরকার ছিল। এখন দেখো এই যে Z2+, ওর ইলেকট্রন কয়টা ছিল 18টা, তার মানে দুইটা অভাব আছে। এখন যদি ওকে আমি আরো দুইটা ইলেকট্রন ওকে দেই তাহলে কয়টা হবে মোট, জিঙ্ক আসতে হলে ওর মোট হবে 20টা ইলেকট্রন। হ্যাঁ 20টা ইলেকট্রন হবে, তার মানে ওর প্রোটন 20টা। এখন 20টা প্রোটন বিশিষ্ট মোল কোনটা হবে, 20টা প্রোটন বিশিষ্ট মোলটা হচ্ছে আমরা জানি ক্যালসিয়াম। তো এটা হবে ক্যালসিয়াম 2+, আর এটা প্রোটন সংখ্যা কত 20, মনে আছে। এখন দেখো সোডিয়াম পাইলাম, এটা প্রোটন সংখ্যা 11, সালফার পাইলাম 16 এবং ক্যালসিয়াম পাইলাম এবং এদের আয়নগুলো কিন্তু পেয়ে গেছে। এখন আমাকে বের করতে হবে যে প্রকৃত যে মোলগুলো রয়েছে আয়ন থেকে সেটা কিন্তু শনাক্ত করে ফেলছি যে প্রকৃত মোলটা হচ্ছে সোডিয়াম, সালফার এবং ক্যালসিয়াম। এখন আমাকে বের করতে হবে যে কার আকার বড় কার আকার ছোট। আকারের ক্ষেত্রে আমি সবসময় বলি যে তোমাদের যে শক্তি স্তরগুলো রয়েছে না, এই শক্তি স্তরগুলো দেখবা যে কার শক্তি স্তর বেশি। দেখো এখানে যে সোডিয়ামটা ওর শক্তি স্তর রয়েছে কয়টা, 1টা 2টা 3টা, ঠিক আছে। ওর 3টা শক্তি স্তর রয়েছে ইলেকট্রন বিন্যাসে, মানে 2টা শক্তি স্তর রয়েছে, তার মানে ওর আকার সবচেয়ে ছোট। তাহলে আমরা সোডিয়ামটা সবচেয়ে ছোট ধরবো আকারটা, ও হচ্ছে সবচেয়ে ছোট। এগুলো কিন্তু দেখো তৃতীয় পর্যায়ে চলে গেছে, তৃতীয় শক্তি স্তরে চলে গেছে, মানে ওদের আকার ওর চাইতে বড়, এটা আমরা শিওর। এখন দেখো এই দুইটার ভিতরে একটু কম্পিটিশন হবে যার কার আকার বড় কার আকার ছোট। এখানে দেখো এটার ভিতরে কি হচ্ছে যে আমি যদি সালফারটা নেই, সালফারের ভিতরে কয়টা প্রোটন রয়েছে, সালফারের ভিতর 16টা প্রোটন রয়েছে। আর বাহিরে কয়টা ইলেকট্রন রয়েছে, দেখো এই বাহিরে ইলেকট্রন রয়েছে 18টা, বাইরে ইলেকট্রন আছে 18টা। দেখো এখানে 18টা ইলেকট্রন এবং এখানে 16টা প্রোটনের যে আকর্ষণ বিকর্ষণ হচ্ছে এটা একটা ভেক্টর। জেটের ক্ষেত্রে দেখি বা ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখি, ক্যালসিয়ামের ভিতরে কয়টা ইলেকট্রন রয়েছে, ক্যালসিয়ামের ভিতরে রয়েছে 20টা প্রোটন, তাই না, 20টা প্রোটন রয়েছে। এবং বাইরে কয়টা প্রোটন রয়েছে 2+, তার মানে বাইরে ইলেকট্রন রয়েছে 2টা কম, মানে 18টা। এখানে রয়েছে 18টা ইলেকট্রন। এখন দেখো এদের পর্যায় কিন্তু সবারই এক, এটাও তৃতীয় পর্যায়, এটাও কিন্তু তৃতীয় পর্যায়, একই পর্যায় বিশিষ্ট। এখন আকর্ষণ বিকর্ষণ বল কার কিন্তু বেশি হবে, আকর্ষণ বল কার বেশি হবে, এখানে 20টা ইলেকট্রন এবং 20টা প্রোটন এবং 18টা ইলেকট্রন, এটা বেশি হবে নাকি 16টা প্রোটন এবং 18টা ইলেকট্রন এটা বেশি হবে? অবশ্যই এটা আকর্ষণ বেশি হবে, এখানে 20টা এবং 18টা, তার মানে এটা আকর্ষণ বেশি হলে এর আকারটা একটু ছোট হয়ে যাবে, এর তুলনায়। তার মানে আমরা এই দুইটার ভিতর বলতে পারবো যে ক্যালসিয়ামের আকারটা এটা চাইতে ছোট, তারপর হচ্ছে সালফারের আকারটা এটা চাইতে ছোট। তাহলে এই ক্রমটা হবে এই অবস্থা, ক্যালসিয়াম 2+, সালফার 2-। এ থেকে আমরা আকারটা বের করে ফেললাম। বাস এভাবে তোমরা হচ্ছে এই আয়ন থেকেও আকারটা বের করে ফেলতে পারো। তোমরা শুধু দেখবা যে এর পর্যায়টা এবং ইলেকট্রন কয়টা আছে, যার একই পর্যায়ে ইলেকট্রন যদি বেশি থাকে তার আকার কম হবে। এবার চলে আসবো যে আয়নীকরণ শক্তির যে কিছু ব্যতিক্রম নিয়ম, এটা একটু পরে দেওয়া উচিত ছিল। যে আয়নীকরণ শক্তিটা আসলে কি হয়, যে এক মোল কোনো গ্যাসীয় কোনো পদার্থের মোল থেকে যে ইলেকট্রন গুলো যখন সরিয়ে নিতে চায়, এক মোল ইলেকট্রন যখন ফিরিয়ে নিয়ে যাবো আর কি, হ্যাঁ, যেটা আর কি বলা হয় আয়নীকরণ শক্তিটা। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কি হয় যে ছোট মরিচে ঝাল বেশি, তো যে মরিচ যত শক্তি মানে যে মরিচ যত ছোট সেই মরিচের ঝাল তত কি বেশি হবে না, যে মরিচ যত ছোট সেই মরিচের ঝাল তত বেশি। এখন দেখবো যে সালফার এবং ফসফরাস এই দুইটার ভিতর কার আকার ছোট, যার আকার ছোট তার আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, আমরা যে পার্ট 1-এ দেখছিলাম, ঠিক আছে। এখন দেখো সালফারের ইলেকট্রন বিন্যাসটা করে দেখি, 1s2 2s2 2। এরা আমরা দেখতেছি যে সবারই কি পর্যায় এক, তার মানে এরা সবাই হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল, তাই না, এরা হচ্ছে সবাই তৃতীয় পর্যায়ের মৌল, 1 2 3। সালফারও তৃতীয় পর্যায়ের মৌল
ফসফরাসের তৃতীয় পর্যায়ে মৌল। তার মানে আকার কার ছোট হবে? আকার ছোট হবে কার? আকার ছোট হবে ফসফরাসের। ইলেকট্রন বেশি কার একই পর্যায়ে? ও হ্যাঁ, ইলেকট্রন বেশি দেয়া। ইলেকট্রন বেশি হচ্ছে সালফারের, তার মানে ওর আকার ছোট। আমরা যদি আকারে চিন্তা করি, আকারের ক্রমটা, তাহলে আকার হচ্ছে এই সালফারের ছোট, ফসফরাসের বড়। আচ্ছা ওকে, এখন এই যে ছোট মরিচের যে থিওরি আছে, এই ছোট মরিচের থিওরি অনুযায়ী যে আমাদের সালফারের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা ছিল, ঠিক আছে? কিন্তু এই জায়গায় ব্যতিক্রমটা ঘটে, এখানে উল্টাটা হয়। এখানে শক্তি ক্রমটা হচ্ছে ফসফরাসের বেশি, আয়নীকরণ শক্তি ক্রমটা এটা এখানে দিয়ে দেয় যে ফসফরাসের বেশি, সালফারের কম। এটা হয় কোনটা? আয়নীকরণ শক্তিটা। এটা কেন হয়? এর কারণ হচ্ছে, দেখো আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমরা বলছিলাম যে ওদের যে সর্বশেষ শক্তি স্তরটা রয়েছে, যোজ্যতা স্তর, ওখান থেকে ইলেকট্রন ছিনিয়ে নিতে হবে, তাই না? 1 মোল ইলেকট্রন নিতে হবে, 1 মোল ইলেকট্রন নিয়ে ওকে আয়নিত করতে হবে, তাই তো? ওখানে যে পরিমাণ শক্তি নির্গত হবে। এখন দেখো, আমরা আরেকটা নিয়ম জানছিলাম না যে পি অরবিটাল এবং ডি অরবিটাল এরা অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি সুস্থিতিশীল? পড়ছিলাম, এই জায়গায় ওই থিওরি অ্যাপ্লাই হবে। এখানে দেখো এই 3p-টা অর্ধপূর্ণ অবস্থায় আছে কিনা? 3p-এর কয়টা সাব অরবিটাল থাকে? 3টা না? 3টা সাব অরবিটাল থাকে, এই যে px py pz। এখানে আছে কয়টা? 3টা। 3টা একটা একটা করে যাবে, তার মানে ও কিন্তু ভালো সুস্থিতিশীল। কার চাইতে? সালফারের চাইতে। এখন ও চাইবে যে ও যেহেতু সুস্থিতিশীল অবস্থায় আছে, এখান থেকে ইলেকট্রন সহজে হারাতে চাইবে না, বুঝতে পারছো? এজন্য এই জায়গায় ব্যতিক্রমটা ঘটে। এই জায়গায় এই পিটা আগে চলে আসছে ইলেকট্রন আয়নীকরণ শক্তির ক্ষেত্রে, এসটা বেশি। তার মানে এই সালফারের চাইতে ফসফরাসের আয়নীকরণ শক্তি বেশি, ওর থেকে ইলেকট্রন নিতে একটু কষ্ট বেশি হবে, তাই না? কারণ ও এই অবস্থায় একটু থাকতে যাচ্ছে, ইলেকট্রন দিতে যাচ্ছে না। ওকে, আর ওর ক্ষেত্রে কি হয়? ওর ক্ষেত্রে এটার ক্ষেত্রে কি হবে? একটা বেশি হবে এখানে। তখন বলবে যে এটা গেলে আমার ভালো, আমি এটার মধ্যে সুস্থিতি হতে পারবো, একটু হলে তো হতে পারবো। তাহলে দেখো আমাদের এই যে ইয়াটা রয়েছে আয়নীকরণ শক্তির ব্যতিক্রমটা এই জায়গায় ঘটে। তাহলে আয়নীকরণ শক্তি যখন আমরা ক্রম করব, তখন এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, অন্যগুলোতে সমস্যা নেই, শুধু এই আয়নীকরণ শক্তিতে এই ঝামেলাটা, বাকিগুলোতে ঠিকঠাক আছে। বাকিগুলোতে তুমি এই ছোট মরিচের থিওরি অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এসআরপি না, আর অন্যান্য দেখবা কোনগুলোতে এরকম আসতেছে, অর্ধপূর্ণ পূর্ণ হয়ে যাচ্ছে কোথায়, এই জিনিসটা একটু মাথায় রেখে করবা। এটা তো অর্ধপূর্ণ হয় কোনটা? এটাতে ও আচ্ছা হ্যাঁ, এই যে 3p এর ক্ষেত্রে, হ্যাঁ এখানে 3p6 হলে ওটা পূর্ণ হইতো, আর এটা হচ্ছে 3p3, তার মানে এটা অর্ধপূর্ণ। আর কারণ 3p তে কয়টা অরবিটাল থাকে? 3টা, একটা দুটা 3টা। আর ডির ক্ষেত্রে কয়টা হয়? ডির ক্ষেত্রে মানে 3d, এর ক্ষেত্রে হয় আমাদের 5টা অরবিটাল থাকে। হ্যাঁ 1 2 5টা থাকে। তখন অর্ধপূর্ণ হবে যদি 3d5 লিখি, তাহলে একটা একটা করে ঢুকবে, কটা ঢুকে ফেললাম। আর যদি 10 ধরি, তাহলে একটা পুরোপুরি পূর্ণ হয়ে যাবে, তখন এরা বেশি সুস্থিতি হবে। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখে করবা। এটা কোনটা? আয়নীকরণ শক্তির ক্ষেত্রে। বাকিগুলো ছোট মরিচের থিওরি অ্যাপ্লাই করে দিবা। এখন দেখো আমরা পরবর্তীতে চলে যাই। টাইপ যে 5 রয়েছে, এখানে সক্রিয়তার ক্রমটা আমরা নির্ণয় করব, সক্রিয়তার ক্রম নির্ণয় করব। এখন দেখো এখানে দুটো গ্রুপ নিয়েছি, গ্রুপ 1 এবং গ্রুপ 17। এখন দেখো এই সক্রিয়তার ক্রম এই দুইটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এখন দেখো এই গ্রুপ 1 এরা কারা? এরা ধাতু না? ধাতু, ধাতু। আচ্ছা, এই ধাতুরা কি করে? ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করে কি হবে? পজিটিভ আয়নে রূপান্তর হবে। যেমন সোডিয়াম, সোডিয়াম একটা ধাতু না? ও কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করবে। একটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়ে যাবে? সোডিয়াম প্লাস। ধাতুরা সবসময় ইলেকট্রন ত্যাগ করে। এখন কোন ধাতু
কত বেশি সক্রিয় ওটা নির্ভর করবে কে কত তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করতে পারে বা কে কত ভালো ইলেকট্রন ত্যাগ করতে পারে। এখন এই ক্ষেত্রে ইলেকট্রন যে ত্যাগ করবে, এখন দেখো ইলেকট্রন ত্যাগ করতে গেলে ওর মানে সবচেয়ে বাধা কি? ওর বাধা হচ্ছে প্রোটনগুলো, মানে নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটনগুলো আছে না, আমি যদি সোডিয়ামের নিউক্লিয়াসটা আঁকি, ঠিক আছে, এরকমই তো সোডিয়াম, এখানে প্রোটনগুলো আছে পজিটিভ চার্জগুলো, এগুলি তো বাধা, মানে ইলেকট্রনগুলো ওরাই তো ধরে রাখছে টেনে। মেন বাধা কোনটা? এই প্রোটনগুলো। এখন চিন্তা করো এই ইলেকট্রনগুলো মানে সর্বশেষ শক্তি স্তর থেকে কিন্তু এই ইলেকট্রনগুলো ত্যাগ করে। এখন এই সর্বশেষ শক্তি স্তর যত কাছে থাকবে, মানে আকারটা যত ছোট হবে, আকারটা যত ছোট হবে ইলেকট্রন ত্যাগ করা তত কঠিন হয়ে যাবে না? বুঝতে পারছো? ছোট ভিতর থেকে একটু ত্যাগ করা কঠিন হয়ে যাবে, মানে কি এটা প্রোটনের আকর্ষণটা একটু বেড়ে যাবে, আর আকার যদি বড় হয়ে যায় অনেক দূরে চলে যাবে, ওখান থেকে খুব সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারবে। তাহলে গ্রুপ 1 এর ক্ষেত্রে আমরা কি করব? এই যে এরকম ছিল না, এখানে হাইড্রোজেন ছিল, এখানে আমাদের কি ছিল, লিথিয়াম ছিল, এখানে সোডিয়াম ছিল, এরকম ছিল। এখন দেখো আমরা যত নিচে যাব তত কি হবে? আকার বেড়ে যাবে না? আকার বাড়বে বা আকার বড় হচ্ছে। আকার বড় হচ্ছে তার মানে ওর ইলেকট্রন ত্যাগ করার ক্যাপাবিলিটি বাড়তেছে। তার মানে উপর থেকে আমি যত নিচে যাব এর সক্রিয়তা তত বাড়বে। হ্যাঁ, তাহলে কি বাড়বে? সক্রিয়তা। তাহলে আকার বৃদ্ধি বাড়বে প্লাস সক্রিয় আকারও বাড়বে। হ্যাঁ, আকার বৃদ্ধি বাড়বে প্লাস সক্রিয়তা বৃদ্ধি, দুইটাই বৃদ্ধি পাবে। তার মানে এই গ্রুপ 1 এর ক্ষেত্রে আমি যখন নিচে নামতে থাকবো উপর থেকে, তখন আকার বাড়বে, সেই সাথে এদের সক্রিয়তাও বেড়ে যাবে। মানে ইলেকট্রন যত তাড়াতাড়ি ত্যাগ করতে পারে তত তাড়াতাড়ি ও আয়ন হবে, আয়ন হলে বিক্রিয়া করতে পারবে। এবার আমরা দেখব যে গ্রুপ ইয়ার ক্ষেত্রে 17 এর ক্ষেত্রে, হ্যাঁ 17, এই গ্রুপ 17 তে কি আছে? হ্যালোজেন আছে না? হ্যালোজেন অর্থ কি? সল্ট মেকার। এই হ্যালোজেন গুলো গ্রুপ 17 তে থাকে। এখন এরা হচ্ছে অধাতু না? এখন এই অধাতুর বৈশিষ্ট্য কি? এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা ইলেকট্রন গ্রহণ করে, তাই না? ওই যে ধাতু টং টং শব্দ করে ওইটা তো সব জায়গায় খাটবে না। আধুনিক সংজ্ঞা হচ্ছে যারা ইলেকট্রন ত্যাগ করে তারা ধাতু, যারা গ্রহণ করে তারা অধাতু। এখন দেখো হ্যালোজেন গুলো থাকে, এই হ্যালোজেন গুলোতে, ঠিক আছে, এখন দেখো এই হ্যালোজেন গুলোতে ইলেকট্রন যখন গ্রহণ করবে তখন দেখো এই যে আকার যার যত ছোট হবে তার ইলেকট্রন গ্রহণ করতে কিন্তু তত বেশি সুবিধা হবে। কারণ কি, আকার যদি ছোট থাকে, ফ্লোরিনের ক্ষেত্রে ধরো এখানে ফ্লোরিনটা ছিল, এখানে প্রোটিন গুলো না, ঠিক আছে, ফ্লোরিন কত 9, ধর এখানে আছে, আর ক্লোরিনটার আকার একটু বেড়ে যাবে, ক্লোরিন আকার আরো বড় হয়ে যাবে। এখন ও এই মাথার যে প্রোটিন গুলো আছে না, এত দূর থেকে একটা ইলেকট্রন টাইনে আনবে, ওর কিন্তু এই যে, আর ও খুব কাছ থেকে ইলেকট্রন গুলো টানতে পারবে। তার মানে আকার যত ছোট হয় ইলেকট্রন গ্রহণ করা তত সুবিধা, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আকার ছোট মানে নিচে গেলে কি আকার বাড়ে না? এখন আকার ছোট কোন দিকে গেলে? উপরে গেলে। তার মানে আমরা নিচ থেকে যত উপরে যাব এর আকার কি হবে? কমে যাবে, আকার হ্রাস পাবে। উপর থেকে নিচে গেলে আকার হ্রাস পাবে, আর আকার হ্রাস পাওয়ার সাথে সাথে ওর কিন্তু সক্রিয়তা বেড়ে যাবে। তাহলে সক্রিয়তা বেড়ে যাবে। এবার বুঝতে পারছো? আমরা গ্রুপ 1 এর ক্ষেত্রে দেখছিলাম উল্টাটা, গ্রুপ 1 এর ক্ষেত্রে কি হয়েছিল? উল্টাটা হয়েছিল, তাই না? গ্রুপ 1 এর ক্ষেত্রে এদিকে ছিল না, হাইড্রোজেন, তারপর লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তো গ্রুপ 1 এর ক্ষেত্রে আমরা দেখব যে উপর থেকে নিচে গেলে আমরা 1 নাম্বার দিই, এটা 17 নম্বর দিই। গ্রুপ 1 এর ক্ষেত্রে দেখবো হচ্ছে উপর থেকে যত নিচে নামবো এর সক্রিয়তা ক্রম বৃদ্ধি পাচ্ছে। তার মানে সবচেয়ে বেশি সক্রিয় পটাশিয়াম, তারপর সোডিয়াম, তারপর লিথিয়াম, তারপর এভাবে। আর গ্রুপ 17 ক্ষেত্রে সবচেয়ে বেশি সক্রিয় ফ্লোরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, এভাবে। বুঝা গেছে? ওকে, এখন দেখো
এটা দিয়ে আমাদের পরবর্তীতে ম্যাথটা চলে আসবে। এটা হচ্ছে টাইপ 6 মেগা পর্ব। এই একটার ভিতরে তোমরা সব পেয়ে যাবো। এতক্ষণ ধরে আমরা যা যা পড়ছি সব এটার ভিতরে আছে, ঠিক আছে? এখন আমরা দেখব একটা একটা করে দেখব কি কি আছে। এই বড় একটা টেবিল দেওয়া আছে। আজকে আমরা সব টেবিলই পড়তেছি, কারণ কি ওটার নামই পিরিয়ডিক টেবিল। তার মানে পর্যায় সারণী, আমরা সারণী নিয়ে পড়বো আজকে। এখানে দেখো কিছু কিছু জিনিস দেওয়া আছে। দেখো এখানে এক্স দেওয়া আছে, তার মানে এটা তো প্রচলিত অর্থে প্রতীক না। এখানে প্রোটন সংখ্যা আছে কত? 11। আমরা দেখি বলতে পারবো তাহলে এটা সোডিয়াম, সোডিয়াম না অ্যালুমিনিয়াম, ঠিক আছে। এখন দেখো সোডিয়ামের পর একই পর্যায়ে যদি যাই, সোডিয়ামের পর কি থাকে? ম্যাগনেসিয়াম 12, এটা নিয়ে আমাদের চিন্তা নাই। তারপর অ্যালুমিনিয়াম 13, অ্যালুমিনিয়ামের পর কি থাকে? সিলিকন থাকবে, তারপর ফসফরাস, তারপর সালফার। আচ্ছা, সালফারের পর এখন দেখো এটাতে কি আছে আমরা জানি না। সালফার কততে? 16তে, 16তে আছে সালফার। এখানে কিন্তু ওই যে মাঝখানে একটু কাটা আছে, হ্যাঁ, ওই যে ইয়াটা ছিল না, যে দুই পাশে সরানো ছিল, মাঝখানে নাই, ওরকম একটা জিনিস ছিল, কিন্তু মানে টেবিলটাকে একসাথে দেওয়া আছে। ব্রড পিরিয়ডিক টেবিলটা তো এখানে দিবে না, একটা অংশ কেটে দিচ্ছে। যেভাবে দেখ আমরা ওইভাবে নির্ণয় করতে পারবো। আচ্ছা, এখন দেখো এটা তো ফসফরাস, ফসফরাস কত? 15, এটা 16, আর এটা কত হবে? 17 কিছু একটা হবে। 17তে কি থাকে? ক্লোরিন। তার মানে এটা হচ্ছে ফ্লোরিন, পাবো ফ্লোরিন। আচ্ছা, আর এটা কি আছে? বেরিলিয়াম, যেটা সব বের করে ফেলবো। আর এটা আর্গন, ঝামেলা আছে না, নিশ্চয় আমরা বের করতে পারবো। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদিকে পারবো। বেটা মাঙ্গে কার স্ক্রুটার, বুঝছো না? এরকম। তাহলে আমরা সব বের করে ফেললাম। এখন আমাদের বলছে যে মোল শনাক্ত করা, মোল শনাক্ত করছি, এটা নিয়ে ব্যাপার না। অবস্থান নির্ণয় করো। অবস্থান নির্ণয় করতে হলে কিভাবে নির্ণয় করতে হবে? ইলেকট্রন বিন্যাস দিয়ে। আমাকে কি আলাদা করে অবস্থান নির্ণয় করতে হবে? আমরা আগে থেকে শিখে আসছি না অবস্থান নির্ণয় করতে হবে কিভাবে, কোনটা কোথায় আছে। ইলেকট্রন বিন্যাস করবো, আমাদের 3টা নিয়ম আছে, সেই 3টা নিয়মে অবস্থান নির্ণয় করব। এখন দেখো আকার নির্ণয় করতে হবে, যে কার আকার ছোট, কার আকার বড়। এখন দেখো আমরা যদি এই পর্যায় সারণীর বাম থেকে একই পর্যায়ে বাম থেকে যত ডানে যাব, আকার কত হবে? ছোট হতে থাকবে আমাদের রুলস অনুযায়ী। আমরা যত বাম থেকে ডানে যাব তাহলে আকার ছোট হতে থাকবে। তাহলে সবচেয়ে বড় আকার কার? ওর, তারপর ওর, তারপর ওর, তারপর ওর, ওর, এভাবে না? তাহলে আকার বের করে ফেললাম। এবার দেখো আমি যদি এই সিরিজ ধরি, উপর থেকে যত নিচে নামবো কি বাড়তেছে? আমাদের পর্যায় সংখ্যা বেড়ে যাচ্ছে না? পর্যায় সংখ্যা বেড়ে যাচ্ছে না? আমি যদি উপর থেকে নিচে নামি, এটা 3 ছিল, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 5, পর্যায় সংখ্যা বাড়তেছে। তাহলে দেখো উপর থেকে যখন নিচে যাবো তখন এদের আবার আকার বেড়ে যাবে নিচের দিকে, বোঝা গেছে? তাহলে আমরা যখন উপর থেকে নিচে যাবো এদের আকার বেড়ে যাচ্ছে। এখানেও সেম, এখানে হচ্ছে এদের আকার বেড়ে যাবে। ওকে, আমরা পারবো এভাবে আকার বের করতে। এখন আমরা এটাকে একটু সুন্দরভাবে একটু সিরিজ আকারে, যে আকার ক্রম থাকে, যে বড় থেকে ছোট সাজিয়ে লিখবো বা ছোট থেকে বড় সাজিয়ে লিখবো, যেটা চাই ওইভাবে সাজিয়ে লিখবো। আমরা যদি চাই এই সিরিজ বরাবর অথবা এই সিরিজ বরাবর, যেভাবে চাবে ওইভাবে চাবো। আমি তো এটা একদম মেগা সিরিজ নিয়েছি, মানে একসাথে সব দেখানোর জন্য। পরীক্ষা এত বড় কিছু আসে না, অল্প কিছু আসে। হ্যাঁ, এখানে হয়তো এই একটা লাইন দিয়ে দিল বা 2টা লাইন দিয়ে দিল, এদের আকার টাকা বের করতে বলে। এখন আমাকে সর্বশেষ বের করতে হবে কি, যে পর্যায়গত ধর্ম, মানে কার কি ধর্ম। এই ধর্ম আমরা ছোট মরিচের রুলস অ্যাপ্লাই করে পেয়ে যাই। এই পর্যন্ত এই যে ধাতব আর অধাতব, এই 2টা নিয়ে তো আমাদের আর আলোচনা করার প্রয়োজন পড়বে না, এতক্ষণ এটা নিয়ে আলোচনা করছি। ধাতব ধর্ম কি হয়? আমরা যত বাম থেকে ডানে যাব ধাতব ধর্ম কমতে থাকে, কারণ এদিকে থাকে আমাদের ধাতু, এদিকে থাকে কি ধাতু, আর এদিকে কি আসে? অধাতুগুলো চলে আসে না? অধাতুগুলো পরে তো নিষ্ক্রিয় হয়ে যায়।
তার মানে আমরা যত বাম থেকে ডানে যাব তাহলে ধাতব ধর্ম হ্রাস পাবে, অধাতব ধর্ম সেম একই অবস্থা। একই অবস্থা বৃদ্ধি পাবে। আবার যদি উপর থেকে যত নিচে যাই ধাতব ধর্ম কি হবে, বৃদ্ধি পাবে, যেহেতু ইলেকট্রন ত্যাগ করতে পারে গিয়ে কত ভালো। তাহলে এদিকে যদি যাই ধাতব ধর্ম বৃদ্ধি পাবে আর এদিকে গেলে কমবে। তাহলে আমি যদি সাইন দিয়ে দেই এদিকে কমলো এদিকে বাড়লো, ধাতব ধর্ম হলো। ধাতব ধর্ম যদি হয়ে যায় অধাতব ধর্ম কি হবে, উল্টা হবে না? এটা কি নতুন করে করতে হবে? এই দুটার জন্য একটা করলে এনাফ। এবার দেখো যে পরমাণুর আকার তো আগেই বের করে ফেলছি, আকার তো একটু আগেই বের করে ফেলছি, এই যে, তাই নাকি? এরপর দেখো আয়নীকরণ শক্তি। এই যে আয়নীকরণ শক্তিটা আছে এটা আমাদের দেখতে হবে। আয়নীকরণ শক্তিটা এরপর থেকে আমাদের এই যে ছোট মরিচের ইয়াটা চলে আসবে আর কি। এই লাস্টে তিনটা আকার বের করতে পারলে আমরা সবকিছু বের করতে পারবো। কার আকার ছোট তার আয়নীকরণ শক্তি বেশি, তার ইলেকট্রনের শক্তি বেশি, তার তড়িৎ-ঋণাত্মকতা বেশি। যার আকার ছোট তার সবই বেশি, মানে এই নিচের এগুলো আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ-ঋণাত্মকতা এরা সবাই বেশি। আর যার আকার কম মানে বড় তার এগুলো কম। আর একটা ব্যতিক্রম ঘটে সেটা হচ্ছে এই জায়গাটা ফসফরাস আর সালফারের, এটা আমরা একটু আগে দেখে আসছি তাই না? এই যে ফসফরাস এবং সালফার আয়নীকরণ শক্তির ক্ষেত্রে এটা একটু ব্যতিক্রম নিয়মটা হয়। সেটা হচ্ছে আমাদের ফসফরাসটা হচ্ছে আমাদের বেশি, তারপর হচ্ছে সালফারটা হচ্ছে কম। এটা কিসের ক্ষেত্রে? আয়নীকরণ শক্তির ক্ষেত্রে এটা একটু ব্যতিক্রম হয়, এছাড়া বাকিগুলো ঠিকঠাক আছে। তাহলে তোমাদের যদি বলে দেয় যে পরমাণুর মোল শনাক্ত করো, অবস্থান নির্ণয় করো, আকার বের করো, পর্যাবৃত্ত ধর্ম বের করো, পর্যাবৃত্ত ধর্ম বলতে এগুলো নিয়ে কি আর কোনো সমস্যা হবে? পারবা তো? একদম ইজি, তোমরা একটু প্র্যাকটিস করলে পারবা। এবার আমরা দেখবো কিছু বোর্ড প্রশ্ন, তোমাদের কি কি ধরনের বোর্ড প্রশ্ন আসে। দেখো এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 2020-এ আসছে। এরকম একটা পর্যায় সারণী তোমাদের দিয়ে দিছে, মাঝখানে ফাঁকা টাকা আছে, এখানে কিছু মোলটোল দেওয়া আছে। এখন বলা আছে যে উদ্দীপকে এ গ্রুপটির ধাতব ক্রমের ব্যাখ্যা দাও। তোমরা যদি এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটা করে থাকো তাহলে অবশ্যই এটা দেখার আগে পেরে দেওয়ার কথা। এই গ্রুপটা কোনটা? এই গ্রুপটা আছে আমাদের গ্রুপ নাম্বার 1, যে ধাতু যে ক্ষার ধাতু গ্রুপটা রয়েছে না, এই ক্ষার ধাতুর গ্রুপটা। তাহলে এই ক্ষেত্রে কি হয়, আমি উপর থেকে যত নিচে নামবো তত ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। তার মানে আমি এভাবে করে দেব, ক্লিয়ার? উদ্দীপকে এই গ্রুপটি ধাতব ক্রমের ব্যাখ্যা দাও, পারবা কি? উপর থেকে নিচে নামলাম, ধাতব ধর্ম বেড়ে গেল। এখন দেখো কেন হইলো ওটা ব্যাখ্যা করে দিতে পারবা? কেন হইলো? কারণ এর আকার বেড়ে যাচ্ছে এবং এরা খুব সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারছে। তার মানে এদের ধাতব ক্রম উপর থেকে নিচে বৃদ্ধি পেতে থাকবে। এতটুকু বলে দিলে নাম্বার পেয়ে যাবা 3। দেখো বোর্ড প্রশ্নে এই ধরনের প্রশ্ন আসে। উদ্দীপকে এ এবং সি গ্রুপ দুটি সক্রিয়তার ক্রম পরস্পর বিপরীত, একটু আগে করে আসছি। এ নাম্বার কোনটা? গ্রুপ 1। আর সি নাম্বার কোনটা? সি নাম্বার দেখো এই গ্রুপটা আছে নিষ্ক্রিয়, 18 গ্রুপ দেখা যায় যে এই যে এক্স, এই যে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। ডি নাম্বার গ্রুপটা এটা 18। তাহলে এই যে পাশের গ্রুপটা কি হবে? সি। এটা কি আমাদের 17 নম্বর গ্রুপটা না? আর এরা কি হ্যালোজেন না? হ্যালোজেন গ্রুপগুলো, অধাতবগুলো। এখন দেখো একটু আগে কিন্তু আমরা এটা তুলনা করছি 1 নম্বর এবং 17 নম্বর গ্রুপটা। তাহলে 1 নম্বর গ্রুপের ক্ষেত্রে সক্রিয়তার সিরিজ কোন দিকে হয়? আমি যত নিচে নামবো তত সক্রিয়তা ক্রম বৃদ্ধি পাবে, যত নিচে নামবো সক্রিয়তা ক্রম বৃদ্ধি পাবে। আর গ্রুপ 17 ক্ষেত্রে কি হবে? উল্টাটা, আমি যত উপরে উঠবো সক্রিয়তা ক্রম তত বৃদ্ধি পাবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ 1 এবং গ্রুপ 17 এই দুইটার সক্রিয়তার ক্রম পরস্পর বিপরীত। কেন বিপরীত হয় সেটা কি আমরা একটু ব্যাখ্যা করতে পারবো? হ্যাঁ, ধাতু এবং অধাতু এটা তো বিপরীত আসি আলটিমেটলি। এখন কেন হয়? কারণ হচ্ছে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, এরা সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে। যত ছোট হবে ইলেকট্রন তত তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে, আর এরা যত বড় হবে তত তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করতে পারবে। আমাদের মেইন কাজটা হচ্ছে কে ইলেকট্রন ত্যাগ করবে আর কে ইলেকট্রন গ্রহণ করবে আর কি। সক্রিয়তা মানে ইলেকট্রন গ্রহণ কত তাড়াতাড়ি গ্রহণ করে বিক্রিয়া অংশগ্রহণ করবে আর কত তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করে
বিক্রিয়া অংশগ্রহণ করবে, এটা হচ্ছে ওদের সক্রিয়তা। তাহলে এভাবে ব্যাখ্যা করা যায়। এটা দেখো চট্টগ্রাম বোর্ড 2020-এ আসছে, ইজি না কোশ্চেনটা? আমি তো আরো গিঞ্জি করে পড়েছি এর আগেরটা, তার সাথে এটা তো অনেক সহজ। আচ্ছা, সবগুলো প্রশ্ন উত্তর পারবা যদি এই ক্লাসটা মনোযোগ দাও। চট্টগ্রাম বোর্ড 2022, আমি বারবার চট্টগ্রাম বোর্ড নিয়ে আসতেছি, আমি কিন্তু চাটগ্রাম না। আচ্ছা, মানে এখানে কোশ্চেনগুলো সুন্দর আসছে, এই জন্য আমি এটা নিচ্ছি। তোমরা দেখো যে এই যে ইয়াটা দেওয়া আছে, উদ্দীপকটা দেওয়া আছে 1 2 3 4টা। তো উদ্দীপকের মৌলগুলোর মধ্যে কোনটি ধাতব ধর্ম সর্বাধিক? কোনটি ধাতব ধর্ম সর্বাধিক? আচ্ছা দেখো এখানে কি কি আছে, যে 11 12 15 আর 16, 11 12 15 16, তার মানে আমরা বলতে পারবো এটা একই পর্যায়ে আছে। একই পর্যায়ে আছে না? এটা কিন্তু সবাই একই পর্যায়ে আছে, এই সোডিয়ামের পর্যায়ে। এলিমেন্ট তো সোডিয়াম, আমরা জানি না সোডিয়াম কয় নম্বর পর্যায়ে? 3 নম্বর পর্যায়ে আছে। তার মানে এরা সবাই হচ্ছে 3 নম্বর পর্যায়ের মুরিদ, তাই না? 3 নম্বর পর্যায়ের মুরিদরা কি হবে? যত বাম থেকে ডানে যাব ধাতব ধর্ম কমবে। এখন তাহলে সর্ববামে কে থাকবে বলো? সর্ববামে কে থাকবে? সোডিয়াম। পর্যায় সারণীর সর্ববামে আমরা সোডিয়ামকে পাবো। আর অক্সিজেন ও তো থাকবে বামের দিকে, তাই না? বামের দিকে থাকবে। তাহলে আমরা জানি যে ধাতব ধর্মের ক্ষেত্রে পর্যায় সারণী বাম থেকে যখন ডানে যাব ততই এর ধাতব ধর্মগুলো হ্রাস পেতে থাকবে। তাহলে আমরা সবাই বামে যে ধর্মটা মূল থাকবে ওটা ধাতব ধর্ম সবচেয়ে বেশি থাকবে। তাহলে আমরা বলবো যে 11 যে এক্স নম্বর যেটা ছিল ওর ধাতব ধর্ম সর্বাধিক। আবার দেখো গ নম্বরে বলছে উদ্দীপকের মৌলগুলোর ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তির ক্রম একই হবে কিনা। ঠিক আছে, এখন দেখো এই গ নম্বরটা তো খুবই ইজি ছিল, দেখি বলে ফেলতে পারবা যে কোনটা ধাতব ধর্ম কোনটা আছে, কিন্তু এটা একটু গিঞ্জি করে দিয়েছে, এটা একটু মনোযোগ দেওয়া লাগবে। দেখো ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমরা বলছিলাম যে যার আকার যত ছোট তার ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তির মান তত বেশি। এখন দেখো এগুলোর আমরা যদি আবার আঁকাই, এগুলোর আকার কোনটা বড় কোনটা ছোট বলো? সবচেয়ে ছোট কার? এটা হচ্ছে আমাদের সোডিয়াম ছিল, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, আর এটা ছিল ফসফরাস, এটা ছিল সালফার। আচ্ছা, তো সোডিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস সালফার। এখন এই জায়গায় ছিল আমাদের একটা, দেখো এই জায়গাটায় একটু চিন্তা করো, এই জায়গাটায় কি কি আছে? ফসফরাস এবং সালফার। এখন দেখো এদের আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমরা একটু আগেই দেখাইছিলাম যে ফসফরাসের যে ইলেকট্রন বিন্যাসের যে অরবিটালে, ফসফরাসের ইলেকট্রন বিন্যাসের যে অরবিটালগুলো রয়েছে সে অরবিটালে পি অরবিটাল থাকে না? এই পি অরবিটালে 3p অরবিটালে থাকে 3, তার মানে এটা হচ্ছে অদপূর্ণ থাকে, যার কারণে এই ফসফরাসটা এই সালফার চাইতে অধিক সুস্থিতিশীল থাকে। এর কারণে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ওর মান কিন্তু বেশি। এর কারণটা হচ্ছে এই সুস্থিত ইলেকট্রন বিন্যাসের কারণে এই ফসফরাসের আয়নীকরণ শক্তি বেশি হবে এবং সালফারের আয়নীকরণ শক্তি এই ফসফরাসের থেকে কম হবে। এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম নিয়ম ঘটে, তাই না? এখানে ব্যতিক্রম নিয়ম ঘটে। তার মানে এটা যদি আমরা করি, যদি আমরা ইলেকট্রন বিন্যাস আয়নীকরণ শক্তির ক্রম করি, তাহলে কোনটা সবচেয়ে বেশি হবে? দেখো এই সোডিয়ামটা সবচেয়ে বেশি হবে, তারপর ম্যাগনেসিয়াম, সোডিয়ামটা সবচেয়ে ছোট, কে বাম থেকে ডানে যাবে তত ছোট না? আমার সবচেয়ে বেশি থাকার কথা ছিল সালফারের, কিন্তু এখন সালফার না হয়ে যাবে ফসফরাস, তারপর হবে সালফার, তারপর হবে ম্যাগনেসিয়াম, তারপর হবে সোডিয়াম। এটা কারণটা কি হয়? কারণ যার আকার যত ছোট তার আয়নীকরণ শক্তি তত বেশি। এখন দেখো এই একটা ক্রম পেলাম, এটা হচ্ছে আয়নীকরণ ক্রম, আয়নীকরণ শক্তি। এখন আরেকটা শক্তি লাগবে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমাদের স্বাভাবিক নিয়মটা মেনে চলবে, এক্ষেত্রে আর এই ঝামেলাটা নাই।
তাহলে এক্ষেত্রে আমাদের সালফার থেকে শুরু করতে পারবো, একটা কালার নেই। এক্ষেত্রে আমরা এই সালফার থেকে শুরু করতে পারবো, সালফার, ফসফরাস, ম্যাগনেসিয়াম এবং সোডিয়াম। তাহলে এই ক্ষেত্রে ক্রমটা হবে এভাবে, আয়নীকরণ শক্তি। আর একটা প্রশ্ন আছে, আর একটা বোর্ড আছে, ওটা করলেই শেষ হয়ে যাবে। এখন দেখো এই সিলেট বোর্ড 2022-এ যে প্রশ্নটা আসছে, এটা করলেই শেষ হয়ে যাবে। এখানে দেখো যে গ্রুপ নাম্বার 1 এবং গ্রুপ নাম্বার 2 এ কিছু মৌলগুলো দেওয়া আছে। এই মৌলগুলোর ক্ষেত্রে গ্রুপ 2 এ উল্লেখিত মৌলসমূহের পর্যায় সারণীর অবস্থান নির্ণয় করতে হবে। তাহলে এটাও সেম, তোমরা এই যে গ্রুপ 1 এ যে মৌলগুলো রয়েছে 13, যে অ্যালুমিনিয়াম হবে, তারপর হচ্ছে আমাদের সিলিকন হবে, এগুলো যে মৌলগুলো রয়েছে এটা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তোমরা এদের অবস্থান নির্ণয় করতে পারবা। কারণ ইলেকট্রন বিন্যাস করলে এদের অবস্থানটা বের হয়ে যাবে যে কত নম্বর পর্যায়ে এবং কত নম্বর গ্রুপে। তাহলে গ নম্বর নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা নাই, ঠিক আছে? গ নম্বর নিয়ে তোমাদের কোনো ঝামেলা নাই। তোমরা যদি ইলেকট্রন বিন্যাস করো তবেই দেখতে পাবা আসলে এগুলো কোথায় রয়েছে। হ্যাঁ, এই যে গ্যালিয়ামটা 38, 31, এটা হচ্ছে এই জায়গায় অবস্থিত। দেখো এই জায়গায় অবস্থিত। তোমরা যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে দেখবা যে 4 নম্বর পর্যায়ে এবং এই 13 নম্বর গ্রুপে অবস্থিত। এই গ্রুপ নির্ণয় বা পর্যায় নির্ণয় এটা খুবই ইজি, আমরা এতক্ষণ পর্যন্ত তোমরা করে আসছি। এটা আশা করি তোমাদের খুব ভালোভাবেই বুঝতে পারছো এবং করতে পারবা। গ নম্বরে গ্রুপ 1 এর মৌলগুলো সমূহের পারমাণবিক আকারের ক্রম ব্যাখ্যা করো। ঠিক আছে, এটাও সেম। মনে করো যে গ্রুপ 1 এর, এটা ছিল 2 এর ক্ষেত্রে এগুলো ছিল সেম একই, যেটা হোক, যেটা পারমাণবিক অবস্থান বের করতে পারো। আর গ্রুপ 1 এর ক্ষেত্রে বলছে মৌলসমূহের পারমাণবিক আকারের ক্রম ব্যাখ্যা করো। পারমাণবিক আকারের ক্রম কি আমাদের নতুন করে বলতে হবে? যে এটা তোমরা ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস করে দেখবা যে যার পর্যায় কার বেশি, যার পর্যায় বেশি বা শক্তি স্তর বেশি সে হচ্ছে সবচেয়ে বেশি বড়, আকার বড়, এবং যার পর্যায় কম বা শক্তি স্তর কম তার আকারও কম। এখন আবার একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে একই পর্যায়ে যে ইলেকট্রন কার বেশি, যার ইলেকট্রন বেশি তার আকার ছোট হবে, আকর্ষণ বল বেশি থাকবে প্রোটনগুলোর সাথে। তার মানে এখানে তোমরা যখন ইলেকট্রন বিন্যাসগুলো করে ফেলবা তাহলে তুমি বলে ফেলতে পারবা কার আকার বেশি কার আকার কম। আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারছো। তোমরা যদি খুব ভালোভাবে মনোযোগ দাও তাহলে এই ক্লাসটা তোমাদের জন্য একটা সম্পূর্ণ প্রস্তুতির জন্য যথেষ্ট আমি মনে করি। তাই এ পর্যন্ত ছিল তোমাদের এই 4র্থ অধ্যায় পর্যায় সারণী পার্ট 2। এখন আমরা দেখবো কিছু সাজেশনমূলক যে তোমরা কি কি পড়তে পারো। তোমরা এই অধ্যায় থেকে অবশ্যই পড়বা যে পরমাণুর যে আকার নির্ণয় করার যে বিষয়টা আছে, যে আকার 1 নম্বরে বললাম যে আকার, এটা তোমাদের অবশ্যই পড়তে হবে, যে আকার ক্রমটা এটা বের করবা। আর 2 নম্বর হচ্ছে যে পর্যাবৃত্ত ধর্ম, আকার এবং পর্যাবৃত্ত ধর্ম, এই দুইটা জিনিস তোমরা অবশ্যই বের করবা। এবং 3 নম্বরে পড়বা হচ্ছে যে অবস্থান নির্ণয়। এই 3টা যদি তোমরা পড়ে ফেলো এই চ্যাপ্টারের জন্য যথেষ্ট। তোমরা এই 3টা জিনিস যদি পড়ো, আকার ক্রম, পর্যাবৃত্ত ধর্ম এবং যে অবস্থান নির্ণয়, এই 3টা টপিক যদি ভালোভাবে পড়ে ফেলো এই চ্যাপ্টার কভার হয়ে যাবে। এবং লাস্টের দিকে তোমরা কিছু যেগুলো আছে পর্যায় গ্রুপ 1 হ্যালোজেন কেন, তারপর গ্রুপ 1 এর ক্ষার ধাতু কেন, এবং গ্রুপ 17 হ্যালোজেন কেন, এগুলো কি হচ্ছে এগুলো কখার জন্য পড়তে পারো। হ্যাঁ, আচ্ছা আমরা দেখি যে 4র্থ অধ্যায় শেষে আমরা কতদূর পৌঁছালাম এই এসএসসি কেমিস্ট্রি এক্সপ্রেসে। দেখো আমরা এই রাস্তার প্রায় অনেকটা অংশ পৌঁছে গেছি। হচ্ছে 1 অধ্যায়, 2 অধ্যায়, 3 অধ্যায়, 4 অধ্যায় শেষ করে ফেললাম। মানে আমাদের গাড়িটা এক্সপ্রেসটা এ পর্যন্ত কিন্তু চলে আসছে। আমরা আর কিছু মানে আর যে দ্রুত যে সময়গুলো রয়েছে গাড়িটা দেখো চলতেছে, আমরা একদম শেষ পর্যন্ত এই 12তম অধ্যায়ে চলে যাবো খুবই দ্রুত গতিতে। ঠিক আছে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।